দেখো শাহরিয়ার, আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আমার ব্রেকআপ লাগবে। তোমার আশায় বসে থাকলে কোনো লাভ হবে না। আমাকে মুক্তি দাও। কি বলছো তুমি এসব? এতদিনের সম্পর্ক আমাদের, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জিনুক। তোমাকে নিয়ে কত হাজারো স্বপ্ন আমার। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তবুও কেন এসব বলছো? না, আমি তোমাকে ভালোবাসি না। বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। এমপির একমাত্র ছেলে, অনেক বড় লোক, দেশে বিদেশে অনেক জায়গা আছে। আর ছেলেটাও স্মার্ট। আমারও ভালো লাগলো। ও, তার মানে তোমারও ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমি কি করব বলে দাও? তুমি আমার অবস্থাটা জানো, তবুও কেন এমন করছো? আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি। আজকে থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তাছাড়া তোমার মতো ওই 3 ছেলেকে কেউ মেনে নেবে না। আমার তোমার সাথে রিলেশন করাটাই ভুল হয়েছে। তোমার রিলেশন করা যদি ভুল হয়ে থাকে, তাহলে রাত জেগে কথা বলা, ফোন না ধরলে রাগারাগি করতে, আমার অসুখ হলে তুমি কান্না করতে, এসব কি তাহলে মিথ্যা ছিল? তুমি যা মনে করো। আসি, ভালো থাকবে সব সময়। ভুলেও আমাকে পাওয়ার আশা করবে না তুমি, যদি তোমার কোনো লজ্জাবোধ থেকে থাকে তাহলে। এই কথা বলে জিনুক নিজের মতো করে চলে যেতে লাগলো। আমি সাহস করে জিনুকের হাতটা ধরলাম পিছন থেকে, আর তখন জিনুক হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে আবার চলে যেতে লাগলো। আমি এই জিনুকের দিকে তাকিয়ে আছি। কেন জানি অনেক বলতে ইচ্ছে করছে, যেও না তুমি আমাকে ছেড়ে। কিন্তু জিনুক আমার কথা শুনবে না। জিনুক তো সিদ্ধান্ত নিয়েছে যে সে আমার কাছে থাকবে না আর। এভাবে নদীর পাড়ে একা একা বসে নিস্তব্ধ হয়ে কান্না করতে লাগলাম। আমার কোনো কিছুই করার নেই। পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমার। এখনও মনে আছে, আমার যখন 4 বছর বয়স, তখন আমি একটা শপিং মলে হারিয়ে যাই। বাবা মায়ের সাথে হয়তো শপিং মলে গিয়েছিলাম। তারপর কোথাও বাবা মাকে খুঁজে পাইনি। বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট। কোনো জায়গায় ছিলাম সেটাও মনে নেই। আপন বলতে জিনুক ছিল, এছাড়া পৃথিবীতে আমার কেউ ছিল না। আজকের থেকে জিনুকও নেই। সন্ধ্যা পর্যন্ত বসে থেকে আমি হেঁটে হেঁটে বাসায় ফিরেছিলাম আনমনে। হঠাৎ করে একটা গাড়ি পিছন থেকে এসে আমাকে ধাক্কা দিল। আমিও তাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেলাম। মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণের রক্ত বের হচ্ছে। আমি আর কোনো কথা বলতে পারলাম না। চোখটা বন্ধ হয়ে গেল। আর যখন আমার চোখটা খুলল, তখন দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক সামনে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। আমাকে চোখ খুলতে দেখে বলতে লাগলো, কেমন আছো বাবা? এখন তোমার কেমন লাগছে? আসলে তখন আমার ড্রাইভার তোমাকে সঠিকভাবে লক্ষ্য করতে পারেনি। আমি ড্রাইভারের হয়ে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। না আঙ্কেল, কোনো সমস্যা নেই। তাছাড়া আমিও একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, তাই আমিও পিছন থেকে গাড়িটা দেখতে পারিনি। কত আনমনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছিলাম। সরি আঙ্কেল, আমার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হলো। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? তোমার বাসার নাম্বারটা দাও, আমি কল করি। ওনারা তোমাকে নিতে আসুক, বা তুমি তোমার ঠিকানাটা বলো, আমি তোমাকে দিয়ে আসি। আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি শোয়া থেকে উঠে বসতে চাইলাম, আর তখনই উনি আমাকে দৌড়ে বসালেন আর হঠাৎ করে আমাকে বলতে লাগলেন, তোমার গলায় এটা কিসের দাগ? তোমার বাবার নাম কি বলো? তোমাকে কেমন যেন আমার চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি আমার সেই হারিয়ে যাওয়া শাহরিয়ার? আঙ্কেল, এটা তো আমার জন্মদাগ, আর আমার পৃথিবীতে কেউ নেই। ছোটোবেলায় একটা শপিং মলে হারিয়ে গিয়েছিলাম, আর তখন থেকে আমি একা একটা এতিমখানায় মানুষ হয়েছি। আর 18 বছরের উপরে হয়ে গেছে, তাই এখন এতিমখানা থেকে বের করে দিয়েছে আর বলেছে নিজে কিছু করতে। আচ্ছা, তুমি যখন শপিং মলে হারিয়ে গিয়েছিলে তখন তোমার বয়সটা কত ছিল, আর জায়গাটা কোথায় ছিল সেটা কি তোমার মনে আছে? আসলে আমার এতটা মনে নেই, কিন্তু হবে 3 বছরের।
একটু উপরে হবে, কিন্তু কেন বলুন তো? আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? আমি কি আমার নিজের ছেলেকেই চিনতে পারবো না? আরে তুই আমার হারিয়ে যাওয়া শাহরিয়ার। আগে ছিলাম শফিক হাসান, আর এখন শফিক চৌধুরী। যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলি, তখন আমি গাড়ি থেকে নেমে তোর মুখটা দেখেই চিনতে পেরেছিলাম। তোকে কত জায়গায় খুঁজেছি। আমার জনপ্রিয় খাবার বার্গার, তোর প্রিয় রং কালো। তুই ঘুমানোর আগে বিছানায় আড়াবাড়িভাবে ঘুমাতিস, আর এখানে ঠিক সেভাবেই ঘুমাস আমার মনে হয়। আমি কথাগুলো শুনে চমকে উঠলাম। সবগুলোই তো আমার ওপর মিলে যাচ্ছে। এভাবে আমার নিজের বাবার সাথে এভাবে দেখা হয়ে যাবে কখনো আমি কল্পনাও করিনি। আর হঠাৎ উনি মানিব্যাগ থেকে একটা ছোটোবেলার ছবি আমাকে দেখালেন আর বললেন, যেদিন তুই হারিয়ে গিয়েছিলি সেদিন সকালবেলা তোর মায়ের ফোন থেকে তোলা এই ছবিটা দেখ। তুই নিজেকে চিনতে পারিস কিনা। তোর সব স্মৃতি আমি রেখে দিয়েছি। আমার বিশ্বাস ছিল তোকে আমি একদিন ঠিকই খুঁজে পাবো। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া, আমি তোকে খুঁজে পেয়েছি। তুই আমার একমাত্র সম্বল। মা কেমন আছে? মা কোথায় আছে? মাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। আমাকে নিয়ে যাবে মায়ের কাছে? আমিও তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। তোর মা যদি জানতে পারে যে তুই ফিরে এসেছিস, তাহলে তোর মায়ের থেকে খুশি আর কেউ হবে না। তোর মা নামাজ আদায় করে সবসময় আল্লাহর কাছে দোয়া করত যেন তুই ফিরে আসিস। আসলে সন্তানের অভাব কেউ পূরণ করতেই পারে না। তুই এখানে বস, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এই বলেই আমি ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তারের কাছে বসলাম, আর তখন ডাক্তার বলতে লাগলো, আরে এমপি সাহেব, বসেন, বলেন কি খাবেন? আপনি আমাদের হাসপাতালে পায়ের ধুলো দিয়েছেন, এটাই তো অনেক। ওই রোগী আপনার কি হয়, আপনি যাকে নিয়ে আসলেন? ও আমার হারিয়ে যাওয়া একমাত্র ছেলে শাহরিয়ার রহমান। আমি ওকে বাসায় নিয়ে যেতে চাই। এখন বাসায় থেকেই সব ট্রিটমেন্ট করবে। জি, নিয়ে যেতে পারেন। আমরা আপনাকে সকল সহযোগিতা করব। তাছাড়া আপনি যেখানে কথা বলেন সেখানে আমাদের কোনো কথা থাকতেই পারে না। এ বলে আমি শাহরিয়ারের কেবিনে চলে আসলাম। কেবিনে এসে সব কিছু নিয়ে শাহরিয়ারকে নিয়ে বাসায় চলে আসলাম। আর তখনই শাহরিয়ার আমাকে বলতে লাগলো, আচ্ছা বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? আর তোমাকে ওরা এত সম্মান করলো কেন? তোমাকে ওরা স্যার বলল, কিছুই তো বুঝতে পারছি না। কখনো কারো মুখে শফিক এমপির কথা শুনেছিস? এমপি আর কেউ না, এটাই তোর বাবা। তবে তুই হারিয়ে গিয়ে অনেক ভালো একটা কাজ করেছিস। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, নাম শুনেছি, কিন্তু এতিমখানায় কখনো টিভি নিউজ ছিল না, এমনকি পত্রিকায় আসতো না। ছোটো একটা বাটন ফোন ছিল, সেটা দিয়ে চালিয়ে নিতাম। তবে বাইরে বের হওয়ার পর তোমাকে পোস্টারে দেখতে পাই, কখনো ভালো করে খেয়াল করিনি, তাই হয়তো তোমাকে চিনতে পারিনি। বুঝতে পেরেছি। জানিস, তোর শূন্যতা আমাদেরকে অনেক কাঁদিয়েছে। সেদিন যদি আমি ফোনে কথা না বলতাম, তাহলে হয়তো এমনটা আর হতো না। তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি অনেক রাত হয়ে গেছে, রাত 1টা বাজে। বাবা কলিং বেল দিল। একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। আমি শক্ত করে ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, শাহরিয়ার, তুই ফিরে এসেছিস। আমার বিশ্বাস ছিল তুই একদিন ফিরে আসবি। আমি তোর জড়িয়ে ধরা দেখেই বুঝতে পেরেছি এটা আমার শাহরিয়ার। কেমন আছো মা? আজ কতটা বছর পর তোমাকে দেখতে পেলাম। আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, তোমাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তোমরা কি এখানেই দাঁড়িয়ে কথা বলবে, নাকি ভিতরে চলে যাবে? চলো ভিতরে যাওয়া যাক। বাস্তবে ফিরে যাক। এতক্ষণ যেটা শুনলেন এটা ছিল অতীত। আমি আখির দিকে তাকিয়ে দেখি সে কান্না করছে। আর তখন আখি আমাকে বলতে লাগলো, তাহলে তো তুমি ভালোই ছিলে, কিন্তু হঠাৎ করে আন্টি আঙ্কেলের কি হয়ে গেল? আন্টি আঙ্কেল কেউ খুঁজে পাচ্ছে না কেন? আর পরে কি আর তুমি ঝিনুকের কোনো খোঁজ পাওনি? সেদিন বাসায় আসার পর বেশ ভালোভাবে সময়টা কেটে যাচ্ছিল। আর বাবা একদিন আমাকে এসে বলল যে আমি যেন রাজনীতি শুরু করি। ছোটবেলা যদি আমি থাকতাম তাহলে আমাকে নাকি মেরে ফেলতো বাবার বিরুদ্ধে দলের লোকেরা। তারা মনে করতো যে আমার বাবার কোনো যেন উত্তরসূরি না থাকে। তারপর আমিও শুরু করছিলাম রাজনীতি। বাবার কাছ থেকে সব কিছু শিখতে লাগলাম। সবাই আমাকে চিনতে লাগলো।
আমি বিশেষ ট্রেনিংয়ের জন্য চলে যাই জাপান। বাবা মায়ের সাথে যোগাযোগ ছিল না, এটাই ছিল নিয়ম। আর যখন দেশে ফিরে আসি তখন দেখি বাবা মা নেই, কেউ হত্যা করেছে। কিন্তু কে বা কারা হত্যা করেছে সেটা জানি না। তে আমার এই ছদ্মবেশ ধারণ করা। আরও খবর পেলাম এই ভার্সিটির সাথে নাকি কোনো না কোনো কানেকশন আছে, তাই এই ভার্সিটিতে আসা আর তোমার সাথে পরিচিত হওয়া। তুমি দেশের প্রাইম মিনিস্টার, তবুও তুমি একটা কলেজে সিকিউরিটি ছাড়া চলাফেরা করছো। আর তোমাকে যে সবাই চেনে, তবুও তুমি কিভাবে আছো? আমার সিকিউরিটির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা সিকিউরিটি থাকতে পারে সেটা আশা করি তোমাকে বলে দিতে হবে না। আর তুমি নিজেও কিন্তু আমাকে চিনতে পারোনি এত কাছ থেকেও, আর বাকিরা কিভাবে চিনবে? তাহলে তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে ভালোবাসি না, তাই তো? যদি ভালোবাসতাম তাহলে তো তোমাকে ঠিকই চিনতে পারতাম, তাই না? আর তুমি এই দেশের প্রধানমন্ত্রী, তোমার সাথে কি আমার চাই? আমি সাধারণ ঘরের একটা মেয়ে। কেন এসব কথা বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি কি কখনো এসব বিষয়ে কোনো কথা বলছি? আমি যদি আমারই থাকতাম তাহলে আমি সরাসরি এই পরিবেশে কলেজে ঢুকতাম। আমি তো জানতাম না যে তুমি সেই শাহরিয়া রহমান, দেশের প্রথম কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছে। আমি তোমাকে সেভাবে পছন্দ করিনি। আমি তোমাকে ছদ্মবেশে ধারণ করা খ্যাত ছেলেটাকে কিন্তু ভালোবেসেছি। আমি সেটা জানি, তবে তবে তোমাকে একটা কথা দিতে হবে। আমি যে শাহরিয়ার রহমান এটা কখনো তুমি প্রকাশ করবে না। আমার কথা ছাড়া যদি আমার ব্যাপারে কোনো কিছু প্রকাশ করো তাহলে কিন্তু তোমার আর আমার দুজনেরই ক্ষতি হবে। আমি কখনো এসব প্রকাশ করতে চাই না, আর এসব প্রকাশ করে আমার কোনো লাভ নেই। তুমি আমার কাছে আগে যেমন ছিলে ঠিক তেমনি আছো, কিন্তু তোমার চারিদিকে এত শত্রু, যদি তোমার কিছু ক্ষতি করে দেয়? আমাকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। এখন চলো ক্লাসে যাই। এতক্ষণ গল্প করে অলরেডি 2টা ক্লাস মিস হয়ে গেছে। চলো। তুমি আর কি কাজ করবে, সবকিছু তো তুমি জানোই। এছাড়া আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আমি একজন প্রাইম মিনিস্টারের সাথে পড়াশোনা করতেছি। এত হাসলে দাঁতগুলো সব পড়ে যাবে, তখন কি করবা? আর এখন তুমি বড় হয়েছো, একটু বাচ্চাদের স্বভাব দূর করো, বুঝতে পারছো? তোমার সাথে আমার অনেক ঝগড়া করতে হবে। আগে ক্লাসগুলো শেষ করি, তারপর তোমার সাথে ঝগড়া করব। তুমি এখনো ঝিনুককে ভালোবাসো? আমি কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে সবার পিছনে বসলাম। আখিও আমার সাথেই বসলো। আর তখন স্যার বলতে লাগলো, আখি, তুমি আমাদের কলেজের সভাপতির মেয়ে হয়ে কিনা একটা খেয়ে ছেলের সাথে বসে আছো? তোমার কাছ থেকে অন্তত এটা আশা করতে পারিনি। সামনে এসে বসো। তোমার সাথে আমার অনেক ঝগড়া করতে হবে। আগে ক্লাসগুলো শেষ করি, তারপর তোমার সাথে ঝগড়া করব। তুমি এখনো ঝিনুককে ভালোবাসো? শাহরিয়া খ্যাত ছেলে না, তোর বাপ সেটা জানলে পায়ে ধরা শুরু করে দিবে। শাহরিয়ার পায়ে ধরারও তোর ক্ষমতা নেই, আবার খ্যাত বলতে আসছে। আমি কথাটা মনে মনে বললাম, আর স্যারকে বললাম, স্যার আপনার কাছে সব ছাত্রছাত্রী সমান, তবুও আপনি একটা ছেলেকে নির্দিষ্ট করে খ্যাত বলবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি অন্তত আপনার কাছ থেকে এটা আশা করতে পারিনি। আমার এই কথা শুনে সবাই আর কোনো কথা বলতে পারলো না। স্যার নিজের মতো করে ক্লাস করাতে লাগলো। এদিকে সবগুলো ক্লাস শেষ করে মাঠে এসে বসে আছি। আখি তার নিজের মতো করে বক বক করে যাচ্ছে। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি আমার পার্সোনাল সেক্রেটারি সাব্বির কল দিয়েছে। আমি কলটা কেটে দিলাম। আর তখন আখি বলতে লাগলো, আমি এইদিকে তোমার সাথে কথা বলছি, আর তুমি আমার কথা না শুনে ফোন ইউজ করছো। যাও, আর কথাই বলবো না তোমার সাথে। আখি আমার ফোনে একটা জরুরি কল আসছে, আমাকে এখনই যেতে হবে। তুমি সাবধানে বাসায় চলে যাও, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আমি জানি আমার জন্য তোমার কোনো সময়ই নেই। সব সময় দেশ, দেশের মানুষ এইসব নিয়ে আছো তুমি। এর চেয়ে ভালো আমাদের পরিচয়টা না হয় ভালো ছিল। আমার আর এসব ভালো লাগছে না। আখি তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি দেশের পিএম, আমার কাজ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমাকে কত দিক সামলাতে হয় তোমার কোনো ধারণা আছে? এসব জানতে পেরেছি বলেই তো তোমাকে ছেড়ে দিচ্ছি না। হলে কি আর ছাড়তাম না? হলে তো তোমাকে আমি নিজের হাতেই মেরে ফেলতাম। আমি একটা মুচকে হাসি দিয়ে হেঁটে যেতে লাগলাম। আখি ওর আগে হঠাৎ করে হেসে দিল, এটা আমার সবচেয়ে ভালো লাগে। আখি রাগের সময় হেসে দেয়। তারপর চলে আসলাম ফ্ল্যাটে, এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আমি সাব্বিরকে কল দিলাম। সাথে সাথে সাব্বির কলটা রিসিভ করলো। আর তখন আমাকে বলতে লাগলো,
স্যার বিকেল 3টায় বোর্ড মিটিং আছে, সকল মন্ত্রী এমপিরা সেখানে থাকবে। আপনি যে বলেছিলেন আমাকে আপনাকে নিতে আসবো স্যার। না, লাগবে না সাব্বির, আমি এখনই চলে আসছি। তুমি সব কিছু ব্যবস্থা করো। আজকের মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবাইকে উপস্থিত থাকা চাই। যে আসবে না তার উপর ব্যবস্থা নিতে হবে। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করতেছি, আপনি কোনো টেনশন করবেন না। আপনি সাবধানে চলে আসেন, আমি মিজানকে পাঠিয়ে দিচ্ছি। এ বলে আমি কলটা কেটে দিলাম। আর একটু পরই বাসার নিচে গাড়ির হর্ন শব্দ পেলাম আমি। আর রেডি হয়ে নিলাম, তবে কেউ আমার জন্য মুখটা দেখতে না পারে তাই মাস্ক পরে নিলাম। তারপর গাড়ি করে মিটিংয়ের জন্য যেতে লাগলাম। পেছনে প্রায় 20টার মতো গাড়ি, সবগুলোই কমান্ডোদের আর কিছু আমার কাছের লোকজন। আমি এই মিটিংয়ে এসে দেখি সবাই উপস্থিত। আমি সামনে গেলাম আর সবাইকে সালাম দিলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি সবাইকে বসতে বললাম, আমিও বসলাম আর বলতে লাগলাম, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দরকার। দেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেগুলো আমাদের প্রতিহিত করতে হবে। বিশেষ করে প্রতিটি ভার্সিটিতে বিশেষ নজর দিতে হবে। এখানে মাদকদ্রব্য সেবন করছে, তার উপর আবার নতুন ছাত্রদের ওপর র্যাগিং এসব করছে। কিছু বড়লোক বাবার ছেলেরা এখানে যারা উপস্থিত আছেন তাদের সন্তান এই হয়তো এসব করছে। আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনারা নিজেদেরকে শুধরে নেন। আইনমন্ত্রী যে আপনার খবর বলেন। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। আমি প্রতিটি কলেজে লোক নিয়োগ করে দিয়েছি, সবাই যথাযথ প্রমাণ সহকারে অ্যারেস্ট করবে। থামুন, আপনি কোনো কাজই করছেন না। আপনার ছেলে এই ভার্সিটিতে পড়ে আর তার একটা গ্যাং আছে। আপনি সব কিছু জেনেও তাকে কিছু বলছেন না। আপনি আজকে এই রিজন লেটার দিয়ে দিবেন। আপনার মতো মন্ত্রীর কোনো দরকার নেই। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা আমি জানি। দেশ বিদেশে মিলে আপনার 5টি প্লেট আছে, বড় বড় ব্যাংক। আপনার 50 কোটি টাকা রয়েছে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। স্যার, আমি আর কখনো এমন অসৎ কাজ করব না। আমি যথাযথ আইন ব্যবহার করব। আমি জানি আইন সবার জন্য সমান হলেও আপনি আপনার ছেলেকে সব কিছু থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমি আপনাকে রিজন লেটার দিতে বলছি, না হলে এর চেয়ে বেশি কিছু করতে আমাকে বাধ্য করবেন না। সাব্বির, তুমি কাজটা দেখো। মন্ত্রী সাহেব আপনি আসেন আমার সাথে। তারপর আমি মন্ত্রী সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেলাম আর লেটার তৈরি করে বললাম সাইন করার জন্য। তখন আমাকে মন্ত্রী সাহেব বলতে লাগলো, আপনি কি আমার জন্য কিছুই করতে পারবেন না? আমি বলেছি তো, আমার আর কখনো এমন হবে না। আমার এই পথটা চলে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিছু মনে করবেন না, একটা কথা বলি। স্যারের মতো প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার। আপনাদের মতো লোকেদের কখনো পকেট ভরবে না। এখান থেকে বের হলে সাংবাদিকদের সাথে দেখা হবে, তখন কি বলবেন আপনি? এখন তো আর মিথ্যা বলার কিছু নেই, সব কিছু স্বীকার করতেই হবে। দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে তদন্ত নিচ্ছে, বেআইনি কিছু পেলেই তো আপনাকে ভেতরে ঢুকিয়ে দিবে। আপনি আইনমন্ত্রী হয়ে বেআইনি কাজ করবেন আর ক্ষমা পেয়ে যাবেন? এটা কি করে হয় মন্ত্রী সাহেব? নিন সাইন করুন আর রাস্তাটা এদিকে। আমাদের দেশের বেকারত্ব অনেক বেড়ে গেছে। 2016-17 হিসাব বলছে দেশের কর্মক্ষম বেকারের সংখ্যা 27 লাখ। বিসিএসের হিসাব অনুযায়ী দেশে শ্রমশক্তির মোট পরিমাণ 5,67,00,000 লাখ। এর মধ্যে কাজ করছে 5,51,80,000 জন। এর অর্থ বেকারের সংখ্যা মাত্র 26,80,000। শিল্পক্ষেত্রে নিয়োগ, কুটির শিল্প এবং বৃহদায়তন শিল্প কারখানা স্থাপন করে এদেশে বেকার সমস্যার সমাধান করা যায়। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে উৎপাদন ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। মন্ত্রী সাহেব, আপনি এগুলো আমাকে 7 দিনের মধ্যে করে দেখাবেন। এর চেয়ে যদি কোনো বেশি দেরি হয় তাহলে নিজের ইচ্ছায় রিজাইন লেটার দিয়ে দেবেন। জি স্যার, আমি এগুলো 7 দিনের মধ্যেই আপনাকে রিপোর্ট দিয়ে দেবো। আপনি কিন্তু চিন্তা করবেন না, আমাদের দেশে আপনার মতো একজন প্রধানমন্ত্রী দরকার ছিল। বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী 2021-22 অর্থ বছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2,41,470 টাকা বা 2,841 মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরের মাথাপিছু আয় ছিল 2,19,738 টাকা বা 2,591 মার্কিন ডলার। অর্থমন্ত্রী, আপনি আমাকে হিসেবগুলো ডিটেলস দিবেন, আর আগামী সপ্তাহের অধিবেশনে বসেছে, সেখানে আপনি রিপিটগুলো পেশ করবেন। আর আমাদের আয় কীভাবে বাড়ানো যায়, কীভাবে রপ্তানি বাড়ানো যায়, সেদিকে একটু বিশেষ নজর দিতে হবে। জি স্যার, আমি আপনাকে 7 দিনের মধ্যে এগুলো রিপোর্ট দেবো। আর দেশে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, এ নিয়ে জনগণ অনেক খুশি। তবে সবচেয়ে বেশি খুশি আপনাকে পেয়ে, এবং সবারই ইচ্ছে যে আপনাকে দেখবে।
স্যার আমরা এখানে যারা আছি তারা সবাই আপনাকে দেখতে চাই। মন্ত্রী সাহেব, এসব কোনো কথা নয়। আর আমি সময় হলে সবার সামনে আসব। আর আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না। আপনি আপনাদের কাজ করে যাবেন। আমার যা কিছু হয়ে যাক না কেন, সাব্বির, আমি তোমাকে আইনমন্ত্রী হিসেবে ঘোষণা করলাম। আপনাদের কোনো আপত্তি আছে? সাব্বিরের সব যোগ্যতা আছে আইনমন্ত্রী হওয়ার। আমি মনে করি আপনাদের কোনো আপত্তি থাকতে পারে না। জি স্যার, আমাদের কোনো আপত্তি নেই। আর সাব্বির সাহেবের মতোই সব যোগ্যতাই আছে। সাব্বির সাহেব খুবই কর্মতৎপর একজন মানুষ। ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সকল কাজ সুস্থভাবে পরিচালনা করতে পারি, এ দেশ থেকে যেন অসঙ্গতি দূর করতে পারি। এবছর ৫,৪০০ নারী এবং ৮১৫টি শিশু ধর্ষণের অভিযোগ মামলা হয়। ২০১৮ সালে শিশু ধর্ষণের মামলা ছিল ৭২৭টি এবং নারী ধর্ষণের মামলা ছিল ৩,৯০০টি। পুলিশের হিসাব বলছে গত বছর ধর্ষণের কারণে ১২ শিশু এবং ২৬ জন নারী মারা যান। ২০১৮ সালে এর সংখ্যা ছিল ২১ নারী ও ১৪ শিশু। তো ইদানিং সমস্যাটা হচ্ছে গৃহবধূ আত্মহত্যা করছে। এটা নিয়ে তদন্ত করার দরকার সাব্বির। আমি চাই এগুলো তুমি নিজে এগুলো দেখবে। আর একটি মেয়েও যেন ধর্ষণের শিকার না হতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নাও। বিশেষ করে স্কুল, কলেজ এবং ভার্সিটির মেয়েগুলোকে বেশি ধর্ষণ করা হয়। জি স্যার, তবে ভার্সিটিতে কোনো সময় শিক্ষকরা এর মধ্যে জড়িত থাকে, সে শিক্ষকদের উপর ব্যবস্থা নিতে হবে। আর বিশেষ করে কয়েকটা কলেজ আমার মার্ক করা আছে। এই কলেজগুলোর নাম হচ্ছে, এই দেখেন। দেখেছি, এই কলেজগুলো আমার খুব পরিচিত। তারপর আমি আরও অনেক বিষয় নিয়ে ওদের সাথে কথা বলতে লাগলাম। তারপর আমি সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আঁখি কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম আর অপাস থেকে আঁখি বলতে লাগলো, সবার সামনে তো খুব ভালোই বক্তব্য দিচ্ছ। এত কিছু হিসাব তোমার মাথায় থাকে কি করে? আমি তো সেইটাই চিন্তা করছি, কত সালে কি হয়েছে এগুলো তোমার মুখস্থ থাকে কি করে? সময়ের সাথে সাথে সবাই সব কিছু শিখে যায়। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি হয়তো সব কিছু শিখে যেতে। সময় সব কিছু শেখাতে বাধ্য করে। আমার এসব কথা শুনে কোনো কাজ নেই। এখন বলো, তুমি আমাকে সময় কেন দাও না? আমার যে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কি করব? আচ্ছা, তুমি কি এমন বোঝো মেয়েদের মতো? কেন কথা বলছো? আর আমি কি সারাদিন বসে থাকি? তুমি বলো। তাছাড়া আমি কি তোমাকে ভালোবাসি যে তুমি আমার সাথে এমন করছো? যদি আমাকে না ভালোবাসতে তাহলে আমার এত খোঁজ নিতে না, আমাকে এত নিরাপত্তা দিতে না। এখনো মনে হয় বাহিরে ৩ জন লোক দাঁড়িয়ে আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। এগুলো শুধু তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর এর মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি, তার জন্য আমি এসব করছি। আর তুমি একটু বুঝো বেশি। আমি যদি তোমার কাছে দামি না হতাম তাহলে আমাকে এভাবে নিরাপত্তা দিতে না। কই, অন্য মেয়েদের তো তুমি এভাবে নিরাপত্তা দাও না, তাহলে আমার বেলায় কেন? আমি যদি তোমার কাছে বিশেষ কেউ নাই হতাম তাহলে কি আমাকে এত কিছু করতে? যখন তুমি কিছু জানতে না তখন কি করতাম বলো? তখনও তো আমি নিজে তোমার পাশে থাকতাম, তাই না? আর বন্ধু বন্ধুর জন্য তো করতে পারে। দেশের প্রধানমন্ত্রী আমার কাছে ধরা খেয়ে গেছে, ভাঙবে কিন্তু মস্কাবে না। কি মানুষ তুমি, কোনো না কোনোভাবে জয় নিয়ে ছাড়বে। এভাবে আমি আঁকির সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। প্রিয় মানুষের সাথে কথা বলতে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। আর তখন আঁকি আমাকে বলতে লাগলো, তোমার তো ঘুমানো লাগবে, কালকে আবার তোমার অফিস আছে। এত কাজ, মিটিংয়ে যাওয়া, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়বো। পরে 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে তোমার জন্য। পরে আমি ফজরের সময় কল দিয়ে জাগিয়ে দিব। তারপর আরও কিছু কথা বলে রাখি, কলটা খেড়ে দিলাম। আমিও রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ রাতের বেলা ঘুমটা ভেঙে গেল আর ঘরের দিকে তাকিয়ে দেখি রাত 4টা বাজে। হঠাৎ মনে হলো আঁকির কথা। আমি বাসা থেকে লুকিয়ে বের হলাম। যেহেতু আমাকে কেউ চেনে না তাই আমার তেমন কোনো ভয় নেই। সবাই জানে আমি সরকারি বাসায় আছি আর ওখানেই থাকি আমি। কিন্তু কেউ এটা জানে না যে আমি সেখানে থাকি না, আমি থাকি একা ছদ্মবেশে। আমি বের হয়ে আঁকির বাসায় যেতে লাগলাম। হঠাৎ করে রাস্তায় বের হয়ে দেখি আইনমন্ত্রী একটা মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমি আমার মতো করে যেতে লাগলাম। আর তখনই এটা দেখে আইনমন্ত্রী আমাকে ডাক দিল। আর আমিও কাছে গেলাম। যেহেতু ছদ্মবেশী তাই চেনার কোনো কথা না। আর আমাকে বলল, এই ছেলে, কে তুমি? এত রাতে বাহিরে কেন? যাও, বাসায় চলে যাও। এই ডন, তুই এদিকটা দেখ, আমি ওদিক থেকে আসছি, ওখানে একটা আমার কাজ আছে। তারপর আইনমন্ত্রী গাড়িতে বসালো আর জঙ্গলের দিকে গেল না। আর তখন তার কিছু লোকজন আমাকে বোঝাতে লাগলো যে আইনমন্ত্রী অনেক কাজ, সেজন্য সবার খেয়াল নিচ্ছে। আর পাশে একটা বিয়ে। আমি মনে মনে হাসছি।
এত মিথ্যা বলতে পারে? সুন্দর করে তারপর গাড়ি করে চলে যায়। আর 3টে গাড়ি ছিল। আমিও কিছু না বলে আকির বাসার সামনে চলে আসলাম। আর ভাবছি কি করে রুমে যাব, আল্লাহ জানে। কেউ আমাকে দেখলে মান সম্মান আর থাকবে না। আমি পাইপ দিয়ে আকির রুমের বারান্দায় চলে আসলাম। আর এসে দেখি আকি খাতা জড়িয়ে ঘুমিয়ে আছে। আমি গিয়ে আকির পাশে বসলাম আর হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম। আর ভাবতে লাগলাম, আজকে আকির জন্য আমি সকল কষ্ট ভুলে গেছি। আকি আমাকে জিনুকের কথা ভুলিয়ে দিয়েছে। হঠাৎ করে আকি জেগে গেল আর আমাকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আর হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল। আর আমি মুখ চেপে ধরলাম আর বললাম, আমি আসছি। আর তখন আকি বলল, কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? কেউ যদি দেখে নিত তখন কি হতো একবার ভেবে দেখেছো? আর তোমাকে এতবার বলছি সাধারণভাবে চলাফেরা করবে না, কেউ যদি বুঝতে পারে কি হতে পারে জানো তুমি? হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর তোমার কথা মনে হলো, তাই লুকে চলে আসলাম। আর এমপি সাহেব কি রুমে আছে নাকি কালকে বোর্ড মিটিংয়ে তাকিয়েছিল আমার দিকে? মনে হলে কি আসতে হবে নাকি? একটু আগে নামাজ আদায় করে ঘুমিয়েছি, তুমি এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছো তাই না? যাও, কালকে কলেজে যাব না, সারাদিন ঘুমাবো। কালকে এমনিতেই কলেজে যেতে দিব না। কালকে আমারও কাজ আছে, একটা সম্মেলন আছে, ওখানে যেতে হবে। পরে বিকালে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এত এত সিকিউরিটি নিয়ে ঘুরতে ভালো লাগে না। রিক্সায় বসে দুজনে গল্প করতে করতে ঘুরবো। যদি এটা মানতে পারো তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, তবুও তুমি খুশি থাকো। তা আমি এখন যাই, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? কালকে কথা হবে। ইস, আমি তো তোমাকে যেতে দিব না। এখানে এসেছো নিজের ইচ্ছে, আর এখন থেকে যাবা আমার ইচ্ছে অনুযায়ী। একটু এদিকে আসো তো। এই বলে আগে আমাকে টান দিয়ে তার উপরে ফেলে দিল আর টুরজোড়া দখল করে নিল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আর আকি আমার অবস্থা থেকে হাসছে আর বলছে, পাগল একটা, কিছু বলবেও না, কিছু করবেও না, সব কিছু আমাকে আগে করতে হবে। এই জন্যই অনেক ভালোবাসি তোমাকে। তারপর কোলবাড়ি জড়িয়ে ঘুমিয়ে গেলাম। এদিকে আমি বাসায় এসে আবার ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলেও সেই আখির কলের শব্দে। আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম আর তখনই অপাস থেকে বলতে লাগলো, কি ব্যাপার, সকাল 10টা বেজে গেছে, এখন পর্যন্ত ঘুম ভাঙি নেই তোমার? আমি তো মনে করেছি তুমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছো, তাই তো তোমাকে কল দেইনি আমি। কি আর করব, তোমার ওখানেই তো প্রায় অনেক সময় চলে গেছে, তাই রাতে ঘুম হয় নাই। আচ্ছা এখন রাখো, আমি ফ্রেশ হয়ে আসছি, আমার আবার সম্মেলনে যেতে হবে। আমি আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি সরকারি বাসভবনে চলে আসলাম। এখানে এসে নিজেকে তৈরি করলাম। তারপর বের হলাম সম্মেলনের জন্য। চারপাশে গার্ড, আমার জন্য রাস্তা ফাঁকা রয়েছে। আমি সম্মেলনে এসে বসলাম। চারপাশের জনতা ভিড় আমাকে দেখার জন্য, কিন্তু আমি মুখে মাস্ক পরে এসেছি। এটা আমার টার্গেট। শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে মুখ দেখাবো না। তারপর একে একে সবাই বক্তব্য দিতে লাগলো। আমিও বক্তব্য দিলাম সবার উদ্দেশ্যে। তারপর সম্মেলন শেষ হতে হতে দুপুর হয়ে গেল। আমি সরকারি বাসভবনে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন সাব্বির আমার ফোনে কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর অপার থেকে সাব্বির আমাকে বলতে লাগলো, স্যার আমি একটা খবর জানতে পেরেছি, আইনমন্ত্রী মাফিয়াদের সাথে জড়িত আছে। দেশে যত অপকর্ম হয় তার হাত ধরেই হয়ে থাকে। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছু ওনার হাত ধরেই হয়। সাব্বির, তুমি সকল প্রমাণ হাতে জোগাড় করো এবং যথাযথ ব্যবস্থা নাও। আইন সবার জন্য সমান। তাছাড়া তাদের সাথে বেইমানি করেছে, ওনার আরও কঠিনতম শাস্তি হবে। আচ্ছা সাব্বির, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার বাবার সাথে আইনমন্ত্রীর খুব বন্ধুত্ব ছিল, তাই না? আঙ্কেল আর উনি ছিলেন পরস্পরের বন্ধু, সকল বিপদে আপদে দুজন পাশে থাকতেন। তবে একটা কথা, আইনমন্ত্রীকে কিন্তু আমার একটু সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আঙ্কেলকে খুন করার পেছনে আইনমন্ত্রীর কোনো হাত আছে। আমি কলটা কেটে দিলাম। কল কেটে আমি নিজে চিন্তা করতে লাগলাম। ওনার একটা ছেলে আছে, আমার আগে থেকে রাজনীতি করে মনে হচ্ছে। চেয়েছিলেন ওনার ছেলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেজন্য উনি অনেক ব্যবস্থাই করেছিলেন। কিন্তু আমার বাবার কারণে সেটা সম্ভব হয়নি। তার কারণে কি আমার বাবাকে হত্যা করা হয়েছে? না, এটা নিয়ে আমাকে ভালো করে ভাবতে হবে। আমি ছদ্মবেশে বের হয়ে আসলাম আর তখনই আমার ফোনে আঁকি কল দিল। আমি কল রিসিভ করলাম আর অপাস থেকে আঁকি বলতে লাগলো, আমার সাথে আপনার দেখা করার কথা ছিল, আপনার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, যদি নদীর পাড়ে আসতেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে বসো তুমি, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এবার আমি কল কেটে দিলাম। তারপর আঁকির ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। কিছুক্ষণ পর গিয়ে দেখি
আকি চুপচাপ নদীর দিকে তাকিয়ে আছে। আর তখন আকি আমার দিকে একবার তাকালো, তাকিয়ে আর কিছু বলল না। আমি কি আকির পাশে বসলাম। আমি আকির পাশে বসে আছি বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু আকি কোনো কথা বলছে না। আমি বুঝতে পেরেছি আকি আমার উপর রেগে আছে। আমি আকির হাতটা এনে শক্ত করে জড়িয়ে ধরলাম। আকি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার সাথে পারছে না। আর তখন আকি আমাকে বলতে লাগলো, আমার হাত ধরে আছেন কেন আপনি? আপনার তো অনেক কাজ, যান আপনি গিয়ে আপনার কাজ করেন। সম্মেলনে তো অনেক বড় বড় বক্তব্য ছাড়েন, মানুষের উপকার করবেন, মানুষের পাশে থাকবেন, কিন্তু নিজের মানুষের কথা মনেই থাকে না। আকি আমার এখানে আসার পেছনে কতটা কষ্ট করতে হয়েছে তুমি জানো? আমার বাবা শেষ পর্যন্ত মারা গেলেন। বাবার স্বপ্ন ছিল আমি যেন প্রাইম মিনিস্টার হই। সে স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আর বাবার গুণের প্রতিশোধ নিতে হবে। এসব কাজ যদি শেষ হয় তাহলে তুমি আমার হয়ে যাবে। সেটা তো জানি, কিন্তু তাই বলে এখন বিয়ে করতে পারবে না কেন? আমার কি তোমার কাছে থাকতে মন চায় না? তুমি বলো। দেখো এখন আমি কতটা ঝামেলার মধ্যে আছি সেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারছো। তবুও যদি এমন করো কিভাবে হবে বলো? সব কিছুর পরও যদি তুমি আমাকে মানসিক শান্তিটা দাও তাহলে আমার কোনো কষ্টই হয় না। তুমি কি বুঝতে পারছো না যে তোমার চারিদিকে শত্রুর আবির্ভাব হচ্ছে? তোমাকে যদি আমি একবার হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে? আমি কি নিয়ে বেঁচে থাকতে পারবো? আমার কিছু হবে না, তোমাকে নিয়ে আমার স্বপ্ন আছে, সেগুলি পূরণ করতে হবে না? আমার মেয়ের আম্মু বানাতে হবে না তোমাকে? তুমি কি শুধু আছো সবসময় পাম্প দেওয়া নিয়ে? এদিকে আমাদের কতটা টেনশন হয় সেটা তো আমি নিজেই বুঝতে পারছি। এই নাও, নিজের হাতে রান্না করে তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসছি। বিরিয়ানি যেহেতু নিয়ে আসছো তাহলে খাইতে তো সমস্যা কি? তোমার হাতে খাইয়ে দাও। আমি কিন্তু এখনও একটা কথার উত্তর পাইনি। আমার মেয়ের আম্মু হতে চাও না? এটার জন্যই তো অপেক্ষা করে আছি, সেটার জন্যই আপনাকে এতটা ভালোবাসি। তবে আগে হয়তো ভালো ছিল তুমি, আমি সব জানার পরে তুমি আমাকে সময় দাও না। বিয়ের পর আপনার উপর আমি একটা প্রতিশোধ নিব। আসলে এখন কাজটা একটু বেড়ে গেছে। তার নিউজ তো নিশ্চয়ই দেখছো। আমি আইনমন্ত্রীকে তার পদত্যাগ করতে বলেছি, নতুন আইনমন্ত্রী নিয়োগ করেছি। সব কিছু শেষে কিন্তু তুমি আমার বাবাকে এমন একটা ঝাড়ি দিলে কেন? আমার বাবার উপর ঝাড়ি দিয়ে কথা বললে। আমি কিন্তু টিভির সামনে বসে সব দেখেছি। আমি যখন মিটিংয়ে বসি তখন আমার প্রিয় বা সে আমার কী লাগে সেদিকে আমার কোনো খেয়াল থাকে না। আমার শুধু মনে হয় উনি একজন মন্ত্রী, তার দায়িত্ব কর্তব্য আছে, সঠিকভাবে পালন না করলে তার উপর ব্যবস্থা নেওয়া, এটা আমার প্রথম লক্ষ্য দেখে। আমি কি তোমার কাছ থেকে এসব কথা শুনতে চেয়েছি কখনো? বলতে বলেছে আমাদের কথা, আর উনি আমাকে বলছে দেশের কথা। এভাবে আমি একসাথে কথা বলতে লাগলাম। সত্যি আকি এরকম মেয়ে না। আমি আকির ব্যাপারে খোঁজ নিয়েছি, সব কিছু খোঁজ নিয়ে আমি তাকে ভালোবাসি। আমার পক্ষে খোঁজ নেওয়াটাই স্বাভাবিক। সন্ধ্যা থেকে আমি আমার সরকারি বাসভবনে চলে আসলাম। তারপর কিছু খেয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। আমি কলটা রিসিভ করলাম না। একের পর এক কল বেজে যাচ্ছে, তাই আমি কলটা রিসিভ করলাম। আর তখন অফিস থেকে আমাকে বলতে লাগলো, কিরে তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিস? আমি এতদিন ধরে রাজনীতি করতেছি, প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আমার, কিন্তু তুই হয়ে গেলি। দেখ, আমার সাথে শুধু শুধু উল্টাপাল্টা কথা বলিস না। আমার যোগ্যতা আছে দেখে আমি প্রধানমন্ত্রী হতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই সহ তোর বাপ অপকর্ম করিস। তোদের হাতে দেশে দায়িত্ব দিলে তোরা দেশকে বিক্রি করে দিবি। তাছাড়া জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তোকে যদি আমি একবার চিনতে পারি রে, তাহলে তোকে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। খুব বড় পাকনা গজিয়েছে তোর ব্যাপারে খোঁজ নিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে বসে আছিস কেন? আমার ব্যাপারে খোঁজ নে। আমি তো এটাই চাই। আর আমাকে দেখার এত তোর শখ কেন? তাহলে চলে আয় সামনাসামনি দেখি তুই কত বাপের বেটা হয়েছিস। তোর বাপকে মেরেছি নিজের হাতে, তোকে সেদিন পাইনি, না হলে তোকে খতম করে দিতাম। তাহলে চলে আয় সঠিক টাইমে। আশা করি আমার ঠিকানা তোর ওকে বলে দিতে হবে না। ওই সোনা পাখি আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, এমপির মেয়ে আকি চৌধুরী। তোর সাথে যত সমস্যা শুধু আমার, এর মধ্যে আকিকে টেনে আনবি না, তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যদি বাঁচতে চাস তাহলে ওর গায়ে কোনো হাত দিবি না। আরে তোকে দেখে কি আমি ভয় পাই নাকি যে আমি তোর কথা শুনে বাই বাই? তোর সোনা পাখিকে সাবধানে থাকতে বলিস, কখন কি হয়ে যায় তা তো বলা যায় না। এই বলে কলটা কেটে দিল। কলটা করেছিল আইনমন্ত্রীর একমাত্র ছিল রিফাত।
আমি আমার নিজের কিছু কাজ করতে লাগলাম, তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে 14 বছর কলেজে যেতে লাগলাম। আমি কলেজে এসে দেখি আঁকি একটা ছেলের সাথে কথা বলছে। আমাকে দেখে আঁকি আমার কাছে আসলো, আর তখন আমি আঁকিকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তুমি এই ছেলের সঙ্গে কথা বলছো কেন? এই ছেলেকে তোমার কে হয়? আমি তোমাকে একদিন বলেছি না তুমি কারোর সঙ্গে কথা বলবে না? কেন কথা বলেছো? ওর সাথে কি দরকার ছিল? এই ছেলে বলেছে তোমার কথা নাকি ও জানতে পেরে গেছে, ও নাকি এটা প্রকাশ করে দিবে। তোমাকে নিয়ে কথা হচ্ছিল। এতক্ষণ আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা কোনোভাবে বুঝতে চাইছে না। আঁকি, আমি তোমাকে কতবার বলবো তুমি এসবের মধ্যে যাবে না। এসবের মধ্যে গেলে তুমি তোমার নিজেকে ধরে রাখতে পারবে না, ওরা তোমার ক্ষতি করবে। কিন্তু ওরা সবাই মিলে তোমার ক্ষতি করতে চাচ্ছে, তোমার বিষয়ে সবকিছু জেনে গেছে। তাহলে আমি কি করে ঠিক করে থাকি বলো? তখন আড়াল থেকে আমাকে কেউ গুলি করতে চাইলো, আর তখন ছেলেটা আমার সামনে মারা গেল। এটা দেখে আঁকি চমকে গেল। আমি একটা মুচকি হাসি দিলাম, আর তখন আঁকি আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এই ছেলে তোমাকে গুলি করতে এসেছে, নিজেই মারা গেল কিভাবে? কে বা ওকে গুলি করলো? কলেজে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই আসছে না। তোমার এত কিছু বুঝতে হবে না, চুপচাপ থাকো, তাহলে কেউ কিছু বলবে না। বেশি কথা বললে আর ওদিকে তাকালে সবাই আমাদেরকে সন্দেহ করবে। তুমি কি এটা চাও? আমি অবশ্যই চাই না। দেখো চারিদিকে কেমন লোক জড়ো হয়ে গেছে। এই ছেলে তোমাকে মারতে চাইবে কেন? আর তোমার ব্যাপারে এত কিছু জেনে গেল কি করে? আনমন থেকে আমি পদ থেকে সরিয়ে দিয়েছিলাম। ওর ছেলে হয়তো আমাকে মারার জন্য পাঠিয়েছে, এটা তেমন কিছু না। একটু পর পুলিশ আসবে, পুলিশ এসে লাশ নিয়ে যাবে। এখন চলো ক্লাসে যাই। আমি আর কি ক্লাসে চলে আসলাম। ক্লাসে যথারীতি শুরু হলো। যে ছেলে মারা গেল এই ছেলে আমাদের কলেজে পড়ে না। একটু পর পুলিশ চলে আসলো, পুলিশ এসে লাশটা নিয়ে গেল। তারপর ক্লাস শেষ করে আমি বের হলাম, আর তখন প্রিন্সিপালের রুমের কাউকে যেতে দেখলাম। লোকগুলোকে আমার সন্দেহ হতে লাগলো। আমি লুকিয়ে গেলাম আর শুনতে লাগলাম, প্রিন্সিপাল স্যার, আমরা তো আমাদের নির্দিষ্ট কাজগুলো করতে পারছি না। দেশে যে কি শুরু হয়ে গেল, এই নতুন প্রধানমন্ত্রী এসে তো অনেক উলট পালট করে দিল। কোনো কিছু বের করলেই পুলিশ সেনাবাহিনী অ্যাটাক করছে। সেটাই তো বুঝতে পারছি, ওর জন্য আমাদের কাজটা ঠিক মতন করা যাচ্ছে না। আমি আইনমন্ত্রীর সাথে কথা বলে দেখি উনি কি বলে। আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করতে হবে। কালকে আমাদের গোডাউনে এসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আমাদের প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। সবগুলো ছিল ইয়াবা। আমাদের কাছে খবর যতটুকু আছে আমরা জানতে পেরেছি যে ওই প্রধানমন্ত্রী নাকি নিজে কলেজে যাচ্ছে ছদ্মবেশে। তুমি কি বলছো? প্রধানমন্ত্রী হয়ে কলেজে যাচ্ছে, তার মানে উনি ছাত্রছাত্রীদের সাথে মিশে গেছে। যদি একবার আমাদের কলেজ ছেড়ে এসে পড়ে তাহলে আমার কি হবে? সেটাই তো চিন্তা করছি আমি। এই কলেজের থেকে বড় চালান বের হয়ে যায়, আর এই কলেজেই যদি সমস্যাটা তৈরি হয় তাহলে তো আমরা পথে বসে যাব। আজকে রাত 10টায় মিটিং বসবে। রিফাত ভাইয়ের এখানে চলে আসবেন সঠিক টাইমে। আমাদের সাথে যারা যারা আছে সবাই উপস্থিত থাকবে। ঠিক আছে, আমি সময় মতন চলে আসব। আর তোরা একটু সাবধানে থাকিস। আর এখন আর কলেজ আসার দরকার নেই, বুঝতে পেরেছিস? কখন যে কি হয়ে যায় তো আর বলা যায় না। আর প্রধানমন্ত্রীর কোনো ছবি পেয়েছিস? সে কখনোই তার নিজের ছবি দেখায়নি কোনো সম্মেলনে, তাহলে কিভাবে ছবি কালেক্ট করব? কোনো সিকিউরিটি তার কোনো তথ্য দিতে পারছে না। সে কখন কি করে কোনো তথ্য নেই। আমাদের কাছে অনেক চালাক একটা মানুষ, সমস্ত মন্ত্রী এমপি সবাই ভয় পায়। সাধারণ মানুষের স্বপ্নদাতা আমার কথা না শুনলেও ওনার কথা ঠিকই শুনে, এত পরিমাণে ভয় পায়। তার মানে তুইও কি ভয় পাচ্ছিস? আমাদের তো ভয় পেলে চলবে না, আমাদের ভয়কে জয় করতে হবে। তাছাড়া এতদিন ধরে এ ব্যবসা করে আসছি, আজ পর্যন্ত কেউ বাধা দিতে আসে নাই। আর যে এসেছে তাকেই আমরা শেষ করে দিয়েছি, যেমন করে আমরা শরীফ মন্ত্রীকে শেষ করেছিলাম। ঠিক আছে, আমি চলে গেলাম। তারপর আমি বের হয়ে সোজা গাড়ি নিয়ে আমাদের আস্তানায় চলে আসলাম। আমি আস্তানায় এসে রেফার থেকে সব কিছুই খুলে বললাম। এদিকে আমি এসব কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কেন জানি কথা বেরোচ্ছে না। একজন শিক্ষক এতটা নিচে নামতে পারে এটা আসলে প্রিন্সিপালকে না দেখলে বুঝতে পারতাম না। বালো মুখোশের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি মাঠে চলে আসলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করে আমি একজনকে ফোন করলাম। তারপর ফোন কেটে দিয়ে পাশে আঁকির দিকে তাকালাম। আঁকি আমাকে বলল, আই চলো না আজকে ফুচকা খাই। অনেকদিন ধরেই তো ফুচকা খাওয়া হয় না আমাদের। তুমি তো শুধু আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াও। ফুচকা খাওয়া ভালো না,
ফুসকে গেলে পেটে অসুখ করবে, বাসায় গিয়ে খাবার খাবে চলো, আর আমি এখান থেকে একটা কাজে যাব। এই কথা শুনে আঁকি হনহন করে চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ওর চলে যাওয়ার দেখে আমার কেমন জানি হাসি পাচ্ছে। আমি ওর পিছু পিছু যেতে থাকলাম। আমাকে দেখে সে আরও জোরে হেঁটে যেতে লাগলো। সামনে থেকে আমি ফুচকার প্যাকেট কিনে দৌড়ে গিয়ে আঁকির হাতে দিলাম। প্রথমে প্যাকেটটা নিতে চাইল না, কিন্তু আমার রাগে চোখের কারণে প্যাকেটটা নিল আর কিছু না বলে চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমার কেবিনে বসে আমি আমার কাজ করছি, আর তখনই মন্ত্রী সাহেব আমার কেবিনে ঢুকলো আর আমাকে বলতে লাগলো, স্যার এই যে দেখেন 2 দিনের রিপোর্ট অলরেডি কাজ শুরু হয়ে গেছে। স্যার সকল জনতা এখন অনেক খুশি, আপনি ক্ষমতায় আসার পর দেশে অনেক উন্নতি হয়েছে, এটা আমাদের অনেক গর্বের বিষয়। মন্ত্রী সাহেব একটা কথা সবসময় মাথায় রাখবেন, অসৎ পথে টাকা ইনকাম করা যায় কিন্তু কখনো সম্মানটা পাওয়া যায় না। আপনি যদি আপনার নিজের জায়গা থেকে সততার সাথে কাজ করে যান তাহলে আপনিও সকল জনতার ভালোবাসা পাবেন। জি স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার নিজের থেকেও সকল কাজ পরিপূর্ণভাবে করতে পারি। তারপর আমি ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বের হয়ে চলে আসলাম। তখনই আমার কেবিনে সাব্বির আসলো। সাব্বির এসে আমাকে বলতে লাগলো, স্যার সকল প্রমাণ মন্ত্রীর বিরুদ্ধে, বেশ কিছু ভিডিও ফুটেজ আর কিছু রিপোর্ট আছে। ওনার নামে আজ রাত 2টার দিকে একটা চালান দেশে ঢুকবে, খবর নিয়ে দেখেছি এটা অস্ত্রের চালান। গুড, তুমি সেনাবাহিনীর প্রধান রফিকুজ্জামানকে আমার সাথে দেখা করতে বলো এখনই, আর তুমি তোমার কাজ সঠিকভাবে করে যাও, আর আইনমন্ত্রীর ছেলে বিপদের দিকে বিশেষ নজর দাও। তারপর সাব্বির আমার সাথে আরও কিছু কথা বলে চলে গেল। আমি আমার ল্যাপটপ বয়ে বসে কাজ করতে লাগলাম। একটু পর সেনাবাহিনীর প্রধান আসলো। আমি ওনার সাথে কথা বলতে লাগলাম। ওনার সাথে একটা প্ল্যান করলাম, সেখানে আমিও নিজেও থাকবো। তখনই আমার ফোনে একটা কল আসলো, আর আমি ফোনটা হাতে নিয়ে দেখি আঁকি কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম, আর অবাস থেকে আঁকি আমাকে বলতে লাগলো, আগে তো আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুজন দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন পুরো বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি বুঝতে পারলাম না। আমি বারান্দায় গিয়েছিলাম, আর আমাকে দেখে ওখানকার একটা লোক ফোনে কথা বলছে, আমাকে ইশারা দিয়ে। আমি তো কাউকে গাড়ি নিয়ে গাড়ি যেতে বলিনি, সেখানে তো দুজনেই থাকার কথা। আমার কথা অনুযায়ী দুজনেই ছিলেন কমান্ডো। সাবধান, তুমি আর কখনো বারান্দায় যাবে না। আমার কথা ছাড়া আর বাড়ি থেকে একদম বের হবে না। তোমার বাবাকে বলো আমার সাথে এক্ষুনি যোগাযোগ করতে। বাবা বলল তুমি নাকি ওনাকে কাজ দিয়েছো, তাই উনি রাঙামাটি গিয়েছে। আমি তো বাসায় একা, বাহিরে বাবার কিছু গার্ডও আছে, তবে সেগুলো কোনো কাজের না, এটা আমি জানি। আখি, এগুলো আমার কোনো লোক নয়, এগুলো হয়তো অন্য কেউ। তুমি আমার কথা ছাড়া এক পা বাইরে যাবে না। ওরা তোমাকে তুলে নিতে এসেছে, কিন্তু বাসায় ঢোকার মতো সাহস পাচ্ছে না। ওরা আমাকে কেন তুলে নিয়ে যাবে? আমি তো ওনাদের সাথে কোনো কিছু করিনি। আর তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? তোমার আবার কি হয়েছে? আখি, তুমি এত কিছু বুঝবে না। আমি এখনই আসছি, তুমি বাসা থেকে বের হবে না, আর রুমের দরজা জানালা বন্ধ করে দেখো। ভয় পেও না, আমি আসছি। আমি তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে আখির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার চারপাশে গার্ড রয়েছে। আমি আখির বাসায় এসে ভিতরে গেলাম। আমাকে দেখে সেই গাড়িটা চলে গেল। আমার গার্ডরা গাড়িটার পেছনে আছে। আমি গিয়ে আস্তে ডাক দিলাম। আখি আমার কণ্ঠ শুনে দরজাটা খুলে দিল। তারপর আমি আখিকে নিয়ে যেতে লাগলাম, আর তখনই আখি আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে কিছু বলছো না কেন? আর আমাকে নিয়ে এখন তুমি কোথায় যাচ্ছ? আমি কি এখন থেকে আর বাসায় থাকবো না? না, তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে, আর আমি তোমার বাবাকে ফোন করে বলে দেব, তোমার বাবা টেনশন করবে না। কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমি তোমার বাসায় থাকবো কি করে? আর লোকে জানাজানি হলে তোমার কি অবস্থা হবে সেটা বুঝতে পেরেছো? তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? এখন চুপচাপ থাকো, আর আমার কথা ছাড়া কোনো জায়গায় যাবে না। এখন থেকে আর কলেজে যাওয়ার দরকার নেই, যতদিন আমি বলবো। আগের কোনো কথা বললো না, চুপচাপ রয়েছে। আগে তখন আমার হাতটা শক্ত করে ধরলো। আমি একবার আগের দিকে তাকিয়ে রইলাম, আর তখন আঁকি আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। তারপর আমি আঁকিকে আমার সরকারি বাসভবনে নামিয়ে দিলাম। ভিতরে যেতে বললাম। আমার সিকিউরিটির আঁকিকে নিয়ে ভিতরে গেল। আমি অফিসে চলে আসলাম, আর এভাবেই সময়টা পার হতে গেল। রাত 8টায় আমি বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে দেখে আঁকি ঘুমিয়ে গেছে। আমি আর তখনই আমার ফোনে কল আসলো। আমি দেখলাম আঁকির বাবা এমপি সাহেব আমাকে কল দিয়েছেন। আমি কলটা রিসিভ করে ওনাকে বললাম, আঁকি আমার এখানে আছে, আপনি চিন্তা করবেন না। তারপর উনি আমার সাথে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলেন। আমি অন্য রুমে গিয়ে রেস্ট করতে লাগলাম, আর তখনই রহিম চাচা এসে আমাকে কফি দিয়ে গেল। আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হতে লাগলো। 1টার দিকে বাসা থেকে বের হলাম ছদ্মবেশ নিয়ে।
আমার সাথে আর কিছু কমান্ডো আর কিছু এসএসএফ এর সদস্য আছে। তারপর রফিকুজ্জামান আসলো আর সবাই মিলে সেই জায়গায় যেতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কাঙ্ক্ষিত সময়ের জন্য। আর অপেক্ষার পর শেষ হঠাৎ করে দেখতে পেলাম একটা ট্রাক এসে থামলো আর তখনই সামনের গাড়ি থেকে মন্ত্রী সাহেব নেমে আসলেন, সাথে কিছু লোক রয়েছে। মোটামুটি সবাইকে আমি চিনি। মন্ত্রী সাহেব সামনে এগিয়ে এলেন। আমি সাথে সাথে আমার পিস্তল বের করে মন্ত্রী সাহেবের ওপর গুলি করলাম। আমার পিস্তলের সাইলেন্সার লাগানো ছিল, তাই শব্দ হলো না। আর তখন আমার পেছনে তারাও গুলি করতে লাগলো। এই অবস্থার জন্য প্রস্তুত ছিল না সকল। কমান্ডো তাদেরকে চারদিক থেকে ঘিরে তো ফেললো। আমি মন্ত্রীর কাছে গেলাম আর গিয়ে আমি বুক বরাবর একটা লাথি দিলাম আর বললাম, তুই আমার বাবা মাকে খুন করেছিস। ছোটো থেকে বাবা মায়ের আদর পাইনি, যেটুকু আদর পেতে শুরু করেছিলাম সেটুকু তুই কেড়ে নিলি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অন্যায় কাজ করব না। আমি এই সুন্দর পৃথিবীতে আরও কিছুদিন বাঁচতে চাই। আমাকে এত তাড়াতাড়ি মারবেন না। কি করে তোকে ক্ষমা করি বল? তোকে ক্ষমা করলে যে আমার বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। আমার বাবার বন্ধু হয়ে তুই আমার বাবাকে বুকে চাকু মারলি। সেই সময় যদি আমি দেশে থাকতাম এখানেই কেটে রেখে দিতাম। এই বলে আমি আরও গুলি করতে লাগলাম। তারপর আমি সাব্বিরকে বললাম, কালকে মিডিয়াকে সবাই জানাবে আইনমন্ত্রী দেশের জন্য কাজ করতে গিয়ে মারা গেছেন। আমরা সকলেই ওনার জন্য শোকাহত। এখন শুধু রিফাতের পালা। স্যার, রাজনীতি কি করে করতে হয় সেটা আপনার কাছে শিখতে হবে। আপনি কত কিছু মেনটেন করে চলেন, আমরা তো একটুকুতেই শেষ হয়ে যাই। সবার জায়গায় সবাই ঠিক আছে, বুঝতে পেরেছে। এখন আমি বাসায় চলে গেলাম। তোমরা এগুলো ব্যবস্থা করে চলে আসবে। আর সকল সেনাবাহিনী এসএসএফকে শুভেচ্ছা জানাই। তারপর আমি বাসায় চলে আসলাম। আমার সাথে বেশ কয়েক গাড়ি এসএসএফের সদস্য। এরা আমি যেখানে যাই সেখানেই সাথে থাকে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। আর সকালবেলা ঘুম ভাঙলো কারো শীতল হাতের স্পর্শে। আমি হাতটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখন আঁকি আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, এবার তো উঠেন, অনেক তো বেলা হয়ে গেল। আপনার তো অফিসে যেতে হবে। সকালে বাবা এসেছিল তোমার সাথে দেখা করার জন্য। তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর দেখা করতে পারেনি। আর তুমি আগে বলেছো আমি ছাড়া অন্য কেউ যেন না আসে, কিন্তু কেন? শোনো, তুমি ছাড়া আমাকে এখানে আর কেউ দেখতে পায় নাই। এমনকি সাব্বির, সানি, রাকিব, সিয়াম ওরাও আজ পর্যন্ত আমাকে দেখতে পায়নি। আমি চাই আমার টার্গেট শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে মুখ দেখাবো না। তোমার বাবা চাইলেও আমার সাথে দেখা করতে পারতো না। থাক, এত কিছু বুঝে লাভ নেই। এখন উঠে ফ্রেশ হয়ে আসো। তবে একটা জিনিস ভেবে ভালো লাগছে যে বিয়ের আগে শ্বশুর বাড়ি চলে আসলাম। আমি মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিলাম আর অফিসের জন্য রেডি হয়ে নিলাম। আমি আঁকিকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের মতো করে কাজ করতে লাগলাম। আর তখনই আমার ফোনে সাব্বির কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর এখন সাব্বির অফিস থেকে বলতে লাগলো, স্যার, অনেক বড় ঘটনা ঘটে গেছে। বড় বড় শপিং মলে বম লাগানো হয়েছে। অলরেডি 3টে শপিং মল শেষ হয়ে গেছে। সব কিছুই করেছে রিফাত। 3টা শপিং মলে প্রায় 360 জনের মতো লোক মারা গেছে। আমরা সবাইকে সময় মতো বের করতে পারিনি। সকল ডিফেন্সকে মাঠে নামতে বলো আর প্রতিটা জায়গায় জায়গায় চেকপোস্ট বসাও। আমি রিফাতের কাছে যাচ্ছি, তার সাথে আমার অনেক বোঝাপড়া করতে হবে। আমি কেবিন থেকে বের হলাম। তারপর এসএসএফের প্রধান নেহাল আমার কাছে আসে বলতে লাগলো, স্যার, আমার সকল এসএসএফ এর সদস্যকে মাঠে নামিয়ে দিয়েছে। এখন করতে হবে স্যার, আপনি শুধু আমাকে অর্ডার করুন। রিফাত কোন জায়গায় আছে লোকেশন ট্র্যাক করো, আমি সেখানে যাব। আর প্রতিটি শপিং মলের এখানে লোক পাঠিয়ে দাও। আমি চাই আমার দেশের মানুষ যেন শান্তিতে থাকে। আর যারা আহত হয়েছে হাসপাতালে আছে তাদেরকে বিনা পয়সায় ডাক্তারকে বলো চিকিৎসা করতে। স্যার, এগুলোর মধ্যে সৌদির বাদশাহ আপনাকে ইনভাইট করেছেন। ওইখানে একটা তাদের সম্মেলন আছে, আপনি কি সেখানে যাবেন? না, সেখানে যাব না। তুমি সৌদি বাদশাকে বলো আমি এখন আসতে পারবো না, একটু ঝামেলা আছে। সম্মেলনটা যেন আমাকে ছাড়াই করা হয়। আর আমার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। তারপর আমি রাষ্ট্রপতির নাম্বারে কল দিলাম। উনি কলটা রিসিভ করে সালাম দিলেন। আমি ভালো মন্দ জিজ্ঞেস করে আমি ওনাকে সৌদি যাওয়ার জন্য বললাম। উনি রাজি হয়ে গেলেন। আর যখন নেহাল আমাকে বলতে লাগলো, চলুন, গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে আছে। সকল জনতা এখন আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনার বক্তব্য শোনার জন্য। আমি রিফাতের জায়গা অনুসরণে যেতে লাগলাম। এখন ট্র্যাক করা হলো একটা জঙ্গলে। আমি সেখানে গেলাম আর আমি একাই ভিতরে ঢুকলাম। আর তখন ভিতর থেকে রিফাত বেরিয়ে আসলো। আর তখন আমাকে বলতে লাগলো, কিরে ফকিন্নির বাচ্চা, শেষ পর্যন্ত আমার এখানে চলে এলি? ভয় পেয়েছিস মনে হয়, তাই না? আছে,
এখানে বস, তোর সাথে অনেক কথা বাকি আছে। আমাকে ডেকে এখানে নিজের পেছনে নিজেই বাস দিয়েছিস। শাহরিয়ারকে কোনো ডাকতে হয় না, শাহরিয়ার তার আগেই সেখানে পৌঁছে যায়। আরে তুই তো রাস্তার ভিখারি ছিলি, একজন রাস্তার ভিখারি হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছিস। এত কিছু করার পরেও আমি প্রধানমন্ত্রী হতে পারলাম না। আমার বাবা এর জন্য কত কষ্ট করেছিল। খারাপ লোক হওয়া সত্ত্বেও তোর বাবাকে কেন মানুষ ভোট দিতে জানিস? শুধুমাত্র আমার বাবার জন্য। তোর বাবাকে কখনো মানুষ বিশ্বাসই করতো না। আর তুই হবে কিনা প্রধানমন্ত্রী, এখন প্রতিটা গড়ে গড়ে যা কেউ যদি আমার নামে খারাপ বলে, কথা দিচ্ছি আমি এই দায়িত্ব ছেড়ে দেব। আমি তোকে এখনও শেষবারের মতো বলছি, তুই এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দে, তাহলে আমি আর দেশের মানুষের কোনো ক্ষতি করব না। না হলে তোর জন্য দেশের মানুষ কষ্ট পাবে। আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, এটা যেমন সত্যি তেমনি আমার দায়িত্বটাকেও আমি অনেক সম্মান করি, ভালোবাসি। তুই শপিং মলে বম ব্লাস্ট করে অনেক ভুল করেছিস। ভেবেছিলাম তোকে নিয়ে আরও কিছুদিন খেলবো। কালকে রাতে তুই আমার বাবাকে ফোন করেছিস আর সেটা মিডিয়াকে বলেছিস আমার বাবা দেশের কাজে শহীদ হয়েছে। আমি আরও বোম ব্লাস্ট করব, দেশটাকে তছনছ বানিয়ে দেব। তোর বাবাকে আমার মারার কোনো ইচ্ছে ছিল না। তোর বাবা আমার বাবা মাকে হত্যা করেছিল। আমি পারতাম তোর বাবাকে সারা জীবন জেলের ভিতরে পচিয়ে রাখতে, কিন্তু কেন করিনি জানিস? কারণ বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। প্রিয়জন হারানো কতটা যে কষ্টের সেটা এখন বুঝতে পারছিস, তাই না? আরও বুঝতে পারবি। তুই আমার বাবাকে হত্যা করেছিস, ঠিক আছে, আমি কি করব? শহরের বাচ্চা, আজকে তোর জীবনের শেষ দিন, বল তোর শেষ ইচ্ছে কি? আচ্ছা, তোর কি বুকের ভিতরে একটু ভয় লাগছে না? আমার মতো 6 ফিটের একটা মানুষকে দেখে একটু ভয় লাগছে না? তোর মতো চামচিকে আমাকে মারবে? তখনই আমাকে একজন মারতে আসলো। আমি একটা লাথি দিয়ে ফেলে দিলাম আর একে একে সবাইকে মারতে লাগলাম। আমার সাথে সাথে আমার সদস্যরাও পাল্টা আক্রমণ করতে লাগলো তাদেরকে। একটা সময় রিফাত পালিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে দৌড়ে ফেললাম আর মারতে লাগলাম। আর তখনই আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর কখনো এমন ভুল কাজ করব না। আমি সবাইকে বলছি যে বোম ব্লাস্ট না করার জন্য, তবু আমাকে আর মারিস না। তুই কি মনে করেছিস এখন আমি বসে আছি? সবগুলোকে আমার এসএসএফের সদস্যরা ডিসকানেক্ট করে দিয়েছে। ক্ষমা করে দেবো আমি তোকে? এটা তুই ভাবলে কি করে? আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলাম আর বললাম আমি সত্যি অপরাধ স্বীকার করছি, আমাকে জেলে দাও, তবু আমাকে বাঁচতে দাও। বাহ, এখন তো দেখছি মায়ের বয়ে তুই ডাকা শিখে গেছিস, কিন্তু সেই সুযোগ আর কখনো পাবি না। এই বলে আমি একের পর এক গুলি করতে লাগলাম। কাঠা মুরগির মতো চটপট করতে করতে মারা গেল। তারপর আমি নেহালকে বললাম গোডাউনে আগুন জ্বালিয়ে দিতে। তারপর আমি গাড়িতে এসে বসলাম আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি সাব্বির কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম আর অফিস থেকে বলতে লাগলো, সকল জনতা এখানে এসে অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য। আপনি এখানে আসলেই সবাই সান্ত্বনা পাবে। আর বাকি শপিং মল থেকে বোম উদ্ধার করা হয়েছে, সেগুলো ডিফিউজ করা হয়েছে। আমি কলটা কেটে দিলাম। তারপর নেহালকে বললাম সম্মেলনে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর সম্মেলনে চলে আসলাম। সবাই রাস্তায় আমার জন্য অপেক্ষা করছিল। আমি সম্মেলনে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করছে। এক পাশ থেকে অন্য পাশ দেখা যাচ্ছে না। আমি মঞ্চে উঠলাম আর মাইকটা হাতে নিলাম আর মুখের মাস্ক খুললাম। তখনই সবাই চিৎকার দিয়ে উঠলো। আমি সবাইকে থামতে বললাম আর বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশে কিছু জঙ্গিবাদ মিলে দেশে অস্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমি চাই আমার দেশে যেন একটাও দরিদ্র মানুষ না থাকে। সবাই যেন 3 বেলা পেট ভরে খেতে পারে, যেন শান্তির শৃঙ্খলা বজায় থাকে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আরও তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। যারা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক আছেন তাদেরকে আমি বিশেষ নজর দিতে বলছি। আপনারা মানুষ করার কারিগর, আর সেই আপনারাই যদি ভুল করে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে ছাত্রদের কিছু শেখার নেই। তাই আপনাদেরকে আরও সচেতন হতে হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশে বেকারত্ব, দর্শন এগুলো অনেক অংশে কমিয়ে আনতে পেরেছি। প্রতিটি শিশু শিক্ষা গ্রহণ করবে, এজন্য সকল সহায়তা দেওয়া হবে। তারপর আমি আরও কিছু কথা বললাম আর সম্মেলন শেষ করে সবার সাথে কথা বলতে লাগলাম। আর তখন সাব্বির আমার কানে কানে এসে বলল, স্যার, ওই কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে। সাথে যারা জড়িত আছেন তাদের কেউই আজকে থেকে আমাদের দেশের খারাপ কাজ করতে পারবে না। সাব্বিরের কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। তারপর সম্মেলন শেষ করে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখি আঁখি গাল ফুলিয়ে বসে আছে। আমি গিয়ে আঁখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আঁখি আমাকে চালানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন রাগে বলতে লাগলো, যাও, তোমাকে আমার আর সময় দিতে হবে না। তুমি তোমার সম্মেলনের মিটিং নিয়ে থাকো,
আমি তো তোমার শুধু অবসর, আমার কথা তো তোমার অবসর সময় মনে হয়। আমি আকির টুর জোরে দখল করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম, আর আকির কানে কানে আমি বলতে লাগলাম, রুমে গিয়ে দেখো শাড়ি রাখা আছে, রেডি হয়ে আসো, বিয়েটা তো আগে সেরে ফেলি, তারপর রাগটা ভাঙানো যাবে। কিসের জন্য শাড়ি পরবো? আমি কোনো শাড়ি টাড়ি পরতে পারবো না, আর আমি আপনাকে বিয়ে করব না। আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো। আকিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, সারা জীবন কুমারী হয়ে থাকলে মা ডাক শুনবে কি করে শুনি? আমি ছাড়া তো মা ডাক শুনতে পারবে না। কথায় কথায় সেখানে যাওয়ার কি আছে? কথায় তো আমার হতে পারবেন না, তাই এখন উল্টাপাল্টা কথা বলছেন, তাই না? আমি সবাই সামনে যেতে পারবো না শাড়ি পরে, সবাই আমাকে দেখবে, তাকিয়ে থাকবে, এটা আমার ভালো লাগে না। তুমি আমার মনের মতো বউ, তোমার যেমন ইচ্ছে তেমন গিয়ে রেডি হয়ে নাও, সব কিছু রুমে রাখা আছে। আমার বউ সবসময় পর্দা করবে, এটা আমি চাই। আমাকে কষ্ট দেওয়ার ফল বিয়ের পর বুঝতে পারবে, এখন আর তোমাকে আমি কিচ্ছু বলবো না। এই বলে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, হাতে পায়ে মোজা, কালো বোরকা। তারপর অনেক দমদম করে আমাদের বিয়েটা হয়ে গেল। তবে আকি পর্দা করা ছিল, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, আর তখনই আকি বিছানায় এসে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে ধরে তুললাম আর জড়িয়ে ধরলাম, আর তখন আকি বলল, এখন চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমার ভিতরের কোনো দিন অহংকার না দেয়, আমি যেন তোমার মতো হতে পারি। আর শোনো, আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে শাসন করবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। তারপর আমি আকিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর দুজনে মিলে নামাজ আদায় করে নিলাম। আমি আকিকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলাম। আকি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে, আজকে সুন্দর চাঁদ উড়েছে। আমি আকিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছি আর গলা চুমু দিয়ে যাচ্ছি। এটা কি হচ্ছে শুনি? কারো অনুমতি ছাড়া পার্সোনাল কাজে হাত দেওয়া নিষেধ, এটা জানেন না? দেখতে আসছেন চাঁদ দেখেন, এই চাঁদের গায়ে হাত দিবেন না। তাই আপনাকে কে চাঁদ বলে শুনি? আপনি তো একটা কালো পেতনি, আমি তো আমার পেতনি বউটাকে আদর করছি, তাহলে আপনার কি শুনি? আর কখনো তিশার নাম মুখে আনবেন না বলে দিলাম, তাহলে কিন্তু তোমাকে খুন করে ফেলবো। তুমি শুধু আমার থাকবে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি আমার বউটা আমাকে অনেক ভালোবাসে। তাই আবার চলুন আপনাকে একটু আদর করি। রাত তো ফুরিয়ে যাবে, তখন কি আর আদর করা যাবে? ও তাই তো, আপনার বউকে আপনি আদর করবেন, কিন্তু আপনার বউ এর লাভটা কি হবে শুনি? আপনার বউ তো মা হতে চায়। বাবা হওয়ার জন্য তো এত তাড়াতাড়ি আদর করতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে না। এ বলে আমি কুলে তুলে নিলাম আর বিছানায় শুয়ে দিলাম। আকিকে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর ঠোঁট জোরে দখল করে নিলাম, আর আকিও আমাকে রেসপন্স দিতে লাগলো। তারপর প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম, আর আমি আকির গলায় চুমু দিতে লাগলাম। আকি চোখ বন্ধ করে আছে, আর তখন আকি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই দুজনে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, তোমার কি লজ্জা করে না তোমার বয়ফ্রেন্ডের সাথে অবাধ মেলামেশা করো? বাসায় ফিরে সেই নষ্ট শরীর নিয়ে নিজের মা বাবার সামনে দাঁড়াও, ঘন্টার পর ঘন্টা আবাসিক হোটেলে অথবা বন্ধুর বাসায় মেলামেশায় ব্যস্ত, এবং কোনো কারণে ব্রেকআপ হওয়ার পর অবশেষে অপরিচিত একজনের সাথে যখন সেজেগুজে বিয়ের পিড়িতে বসো, তখন একবারও কি লজ্জা লাগে না? একবারও কি ভাবো না আমি কেন এত সাজুগুজু করছি? কি আছে আমার কাছে? আমি তো চরিত্রহীনা, আমি তো আমার স্বামীর হক নষ্ট করে ফেলছি, আমি তো তাকে ঠকিয়ে ফেলতেছি। একবারও কি মনে হয় না কিসের এত আয়োজন? এই নষ্ট শরীরটাকে লাল কাপড়ে পেঁচিয়ে সোনার হার, বালা, কানের দুল পরে এবং শরীরের উঁচু ভূমিকে জোর করে সমতল ভূমি বাড়িয়ে বিয়ের আসর পার করে দিলেই কি তুমি নিজেকে সত্যি মেয়ে প্রমাণ করে ফেলছ? জানি তখন তোমার বিবেকে নাড়া দেবে, তুমি চোখের জল ফেলবে এবং বলবে যে কেন আমি এসব করলাম আগে। হয়তো স্বামীর কাছে অস্বীকার করে পার পেয়ে যাবে, হয়তো তোমার স্বামী সব বুঝেও কিছু জিজ্ঞেস করবে না, কারণ স্বামী মেনে নিতে বাধ্য, কিন্তু সারাটা জীবন তো কলঙ্কের দাগ থেকেই যাবে। তাই বলছি, নিজের সতীত্বের সম্মান দিতে শিখো। সামান্য একটা বয়ফ্রেন্ডের 2-4টা মিষ্টি কথা শুনে যেসব বিলিয়ে দিতে হবে এমন তো নয়।
নিজের মনকে শক্ত করো, আল্লাহকে ভয় করো। মেয়েদের জীবন বড়ই কঠিন, সতীত্ব ঠিক রাখা সেই কঠিন জীবনের সবচেয়ে কঠিন কাজ। আজকাল অনেক ছেলে মেয়েদের মাঝে ভালোবাসা মানে সেক্স, 2-3 মাসের সম্পর্কের পরেই নাকি এটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। কিছু মাস বা 1 থেকে 2 বছর পর এমন এক পরিস্থিতি দাঁড়ায়, এক জিনিস কয়দিন ভালো লাগে, নতুন স্বাদের আশায় ভিন্ন মানুষ। কিন্তু এটা চরম সত্যি যে 94% ছেলেই কোনো স্বার্থ ছাড়া শারীরিক সম্পর্কের পর কোনো মেয়েকে তার ঘরের বউ হিসাবে মেনে নিতে চায় না। আমি একজন ছেলে হয়েও সত্যিটা আজ উপস্থাপন করলাম। মেয়েদের বলছি, আধুনিক যুগে মন দিয়েছে বুঝলাম, একবার ভেবে দেখো, তোমাকে বিয়ে করতে একটা ছেলের চাকরি জোগাড়, পরিবারকে রাজি করানো, মহারানা, বিয়ের খরচ ইত্যাদি কত ঝামেলা আর টাকার ব্যাপার তো আছে। এরপরে সে তোমাকে পাবে। এখন তুমি যদি তার আগে তাকে সব দিয়ে দাও, আর এত ঝামেলা করতে কি তার মন চাইবে? বিয়ে না করে 2টা মিষ্টি কথা সব হলে পাগলেও বিয়ে করবে না তোমাকে। বোন গো, নিজেকে সস্তা করো না। বোন, তুমি নিজেও জানো না যে তুমি তোমার মা বাবার কত দামি আর কত কষ্টের আর্জিত মূল্যবান সম্পদ। ছেলেদের বলছি, যে মেয়েটার ক্ষতি করছো একবার ভাবো, তোমার আদরের লক্ষ্মী বোনটাকে যে কিনা আজ আবদার ধরেছে, ভাইয়া আমার জন্য চটপড়ি আনিস, আর তুমিও তাকে অনেক ভালোবাসো, অনেক কষ্ট করে খুঁজে একটি ভালো পাত্রের জোগাড় করলে, তাকে সুখী দেখতে চাও। এখন সে এসে বলল, ভাইয়া নেটে আমার ভিডিও আসছে, ও ভাইয়া কেমন লাগবে তোমার ভিতরটা? তাই বলি, হাসো, সময় থাকতে সাবধান হই। আসো আমরা একটু ভাবি, আসো আমরা শুরু করি। একদিন সমাজটাই পাল্টে যাবে, জীবন কিন্তু একটাই। তাই সময় থাকতে আমরা সবাই আল্লাহকে ভয় করি। তাই তো বলতেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.